আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন বরাবরের মতো। আমি আবারও আজকে হাজির হয়েছি। আমি আবু বকর সিদ্দিক রিয়াদ। আজকে আমি ভূগোলপত্র প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তুটা প্রথমে দেখে নেওয়া যাক। আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, ভূমিক্ষয়, ভূমিধস ও সুনামি নিয়ে আলোচনা করব। বর্তমানে ভূমিধস ভূমিক্ষয়টা বেশি আলোচিত, সুনামি বাংলাদেশে অতটা আলোচিত হয় না। তবে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। ওকে, কারণ বাংলাদেশের জলবায়ু আর আগের মতো নয়, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং ধ্বংসের দিকে যাচ্ছে আর কি। ওকে, দেখেন, প্রথমে আমরা দেখি সুনামি। সুনামি বলতে আমরা কি বুঝি এটা আগে বুঝি। সুনামি কারণ দেখবো আমরা, সুনামি ফলাফল কি এগুলো আমরা দেখবো। তার আগে আমরা দেখে নিই সুনামি শব্দ উৎপত্তি কোন জায়গা থেকে, সুনামি শব্দ এর বাংলা অর্থ কি, জাপানিজ অর্থ কি, আমরা এগুলো একটু দেখে নিই। দেখেন, সু মানে একটা অর্থ আছে, নামি মানে একটা অর্থ আছে। সু মানে হচ্ছে বন্দর, সু মানে হচ্ছে বন্দর, নামি মানে ঢেউ। সু অর্থ বন্দর আর নামি মানে ঢেউ। তাহলে সুনামির পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে বন্দরের ঢেউ, বন্দরের ঢেউ। পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলকে। সুনামির অর্থ কি? সুনামির অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। তবে এর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে সুনামিকে জাপানিজ ভাষায় বলা হয় পোতাশ্রয়ের ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ। তাহলে সুনামি আমরা দুটো অর্থ জানি, একটা হচ্ছে সু অর্থ বন্দর, নামি মানে ঢেউ। তাহলে বাংলা অর্থগুলো দাঁড়ায় বন্দর ঢেউ, আর সুনামিকে জাপানিজ ভাষায় বলা হয় পোতাশ্রয়ের ঢেউ। এই সুনামির ইংরেজিটা কি? ইংরেজি একটু ইম্পর্টেন্ট, দেখেন সবাই, এটা ইংরেজি স্পেলিংয়েও আসে আর পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। দেখেন, সুনামি আমরা ভুলটা আগে লিখি। আমরা প্রথমে কি লিখবো? ভুলটা যদি এইভাবে লিখি, সুনামি। কিন্তু সুনামি অনেকের কাছে মনে হতে পারে সুনামি বানান তো ঠিকই আছে, কিন্তু না, সুনামি বানানটা ভুল আছে। যেমন দেখেন, সুনামি বানানটা যদি আমরা কারেক্ট করে লিখতে চাই, তাহলে আমাদের এখানে অবশ্যই সামনে একটা টি দিতে হবে। কি দিতে হবে? টি দিতে হবে। তাহলে উচ্চারণ সুনামি হইলেও কিন্তু লেখার ক্ষেত্রে আগে একটা টি দিতে হবে। তাহলে সুনামির সঠিক স্পেলিং হচ্ছে TSUMA, সুনামি। হ্যাঁ, সুনামি। ওকে, তাহলে এবার আমরা দেখব সুনামিকে বলা হয় ওয়েভ ট্রেন। কি বলা হয়? ওয়েভ ট্রেন, TRAIN। ওয়েভ মানে ঢেউ, ট্রেন মানে তো আমরা জানি রেলগাড়ি। এবার আসেন, কেন সুনামিকে ওয়েভ ট্রেন বলা হয়? অর্থাৎ সুনামি যখন আসে তখন একটার পর একটা ঢেউ আসতে থাকে। যেমন রেলগাড়ি যখন একটার পর একটা বগি আসে, ঠিক এই সুনামির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এই সুনামি একটার পর একটা যেহেতু আসতে থাকে, এই জন্য সুনামিকে বলা হয় ওয়েভ ট্রেন। ওকে, এবার আরেকটা তথ্য দেখেন, এই সুনামির উচ্চতা কত? সুনামি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এর উচ্চতা দাঁড়ায় 30 মিটার পর্যন্ত। কেন? ইমাজিন 30 মিটার। 30 মিটার যদি হয় 1 মিটারে 3 ফুট, তাহলে 30 মিটারে 90 ফুট। 90 ফুট সমান হচ্ছে 9 তলা সমান 10 তলা সমান একটা উঁচু নিয়ে আসছে। তাহলে কত ভয়ঙ্কর সে! তাহলে সুনামি কত উচ্চতা নিয়ে আসে? 30 মিটার পর্যন্ত। ওকে, এবার দেখেন এই সুনামির গতিবেগটা কত? সুনামির গতিবেগ হচ্ছে গতিবেগ 80 থেকে 100 আমরা ধরে নিই, এটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় সে 100 কিলোমিটার গতিবেগে সে হচ্ছে আঘাত করে। ওকে, আমি আরেকবার বলতেছি, সুনামি সঠিক ইংরেজি হচ্ছে সুনামি, TSUNAMI, সুনামি। সুনামিকে বলা হয় ওয়েভ ট্রেন। ওয়েভ ট্রেন কেন বলা হয়? কারণ একটার পর একটা ঢেউ আসতে থাকে। এই সু অর্থ বন্দর, নামি মানে ঢেউ। অর্থাৎ সুনামিকে বাংলাতে বলা হয় বন্দর ঢেউ, আর সুনামিকে জাপানিজ ভাষায় বলা হয় পোতাশ্রয়ের ঢেউ। এই সুনামির উচ্চতা 30 মিটার পর্যন্ত হইতে পারে, অর্থাৎ 90 ফুট পর্যন্ত হইতে পারে। এই সুনামির গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমরা সুনামি সম্পর্কে দেখলাম। আর সুনামির একটা ছবি দেখা যায়, এই তো দেখেন, এটা সুনামি দেখেন কতটা ভয়ঙ্কর, কীভাবে সে ধেয়ে আসছে এবং কীভাবে সে আশ্রয় পড়তেছে, মানে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুনামি, সুন্দর একটা ছবি হয়েছে এখানে। ওকে, তাহলে দেখেন ভূমিকম্প। আচ্ছা, সুনামির কারণগুলো কী কী? আমরা সুনামি কীভাবে উৎপত্তি হইতে পারে বা সুনামির পিছনে কারণগুলো কী, আমরা কারণগুলো এবার দেখব। সুনামির প্রথম কারণটা দেখি, সেটা হচ্ছে আপনার ভূমিকম্প। এটা একটা মারাত্মক কারণ। যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে নিচে যখন হচ্ছে প্লেটগুলো হচ্ছে আন্দোলিত হয়,
এবং আন্দোলিত হওয়ার ফলে সমুদ্রের ভিতরে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর হতে পারে, এই মহাসাগরের নিচে আপনার হচ্ছে ভূ আলোড়ন হয়। ভূ আলোড়নের ফলে কী হয়, ঢেউগুলো হচ্ছে বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে, অনেক উঁচু রূপ ধারণ করে। এই ভূমিকম্পের কারণে যদি ঢেউ অনেক রূপ ধারণ করে, এর এই ঢেউ থেকেই হচ্ছে আপনার সুনামির তৈরি হয়। ক্লিয়ার? তো সুনামির একটি কারণ হচ্ছে ভূমিকম্প। ওকে, এবার দেখেন ভূমিধস। ভূমিধস শুধু হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, যেমন দেখেন সিলেট, চট্টগ্রামে কিছু, সিলেটে কিছু আছে, তবে সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে সেটা হচ্ছে আপনার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলাতে। কক্সবাজারে অতটা নেই, চট্টগ্রামে আছে অল্প। তো সবচেয়ে বেশি হচ্ছে আপনার এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সিলেটে কিছু আছে। এই ভূমিধসের কারণে কী হয় সুনামি হইতে পারে, যেমন দেখেন ভূমিধসটা হয়, আর ভূমিধস মানে কি, ভূমিটা পুরো একটা আস্তরণ খসে পড়বে, পুরো একটা আস্তরণ পড়বে, স্থলভাগের উপর পড়বে। এই পড়ার কারণে কী হবে, বিশাল যখন আস্তরণ পড়বে তখন ওই জায়গায়, যখন সমুদ্রের ভিতর পড়বে তখন ওই জায়গার পানি আরেক জায়গায় যাবে না, যখন আরেক জায়গায় পানিটা যাইতে চাইবে তখনই তো আপনি সুনামির সৃষ্টি হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আগ্নেয়গিরি অগ্নুৎপাত। এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত যখন সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার ফলে এই ম্যাগমা বা লাভাগুলো যখন অন্য জায়গায় যাবে, ওই অন্য জায়গার পানি যখন হচ্ছে অন্য জায়গায় যাইতে পারবে না, তখন এটা কী করে, সুনামি সৃষ্টি করে। এই সুনামির খুব কিন্তু মারাত্মক। হ্যাঁ, সুনামি বাংলাদেশ অতটা আঘাত করে নাই, তো সবচেয়ে বেশি আঘাত করেছিল একবার জাপান। হ্যাঁ, খুব মারাত্মক রূপ ধারণ করে। ওকে, তাহলে আমরা সুনামির কারণগুলো দেখেছি, ভূমিকম্প, ভূমিধস এবং হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। হ্যাঁ, এই তিনটা মেইনলি প্রধান কারণ। তাহলে আমাদের সুনামি সম্পর্কে আইডিয়া হলো। হ্যাঁ, সুনামি থেকে আসতে পারে এরকম যে হচ্ছে সুনামিকে কেন ওয়েভ ট্রেন বলা হয়, অথবা বলতে পারে সুনামি অর্থ কী, অথবা বলতে পারে সুনামির একটি কারণ লেখো জ্ঞানমূলকের জন্য। ওকে, বা অনুধাবন আসতে পারে সুনামির দুটি কারণ ব্যাখ্যা করো, এইভাবে আসবে। আর যদি 3 নাম্বার বা 4 নাম্বার ক্ষেত্রে আসা, অর্থাৎ গ এবং ঘ নাম্বার ক্ষেত্রে আসে, তাহলে এইভাবে আসতে পারে যে হচ্ছে আপনাকে ক্লু দিবে। হ্যাঁ, সৃজনশীলে কিন্তু ক্লু দিবে, দিয়ে বলবে যে হচ্ছে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যাকে বলা হয় ওয়েভ ট্রেন, এবং যার গতিবেগ 100 কিলোমিটার এবং উচ্চতা হচ্ছে 30 মিটার পর্যন্ত। তাহলে আপনি বুঝে নিতে হবে এখানে সুনামি সম্পর্কে বলা হচ্ছে। দেন এটাকে বলবে যে সুনামির কারণগুলো উল্লেখ করো, ব্যাখ্যা করো। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নেক্সট সুনামির বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। সুনামি যখন সৃষ্টি হয় তখন কী ধরনের বৈশিষ্ট্য রূপ ধারণ করে? মনে রাখবেন, সুনামি বেশিরভাগ হচ্ছে উপকূল এলাকায় ধারণ করে, হ্যাঁ, সমুদ্রের তীরে ধারণ করে, এইগুলো ধারণ করে। আমরা প্রথম থেকে একটু দেখি। অনেকগুলো ঢেউ, তখন বললাম ওয়েভ ট্রেন কেন বলা হয়, কারণ অনেকগুলো ঢেউ, আস্তে তরঙ্গের সমন্বয়ে একাধিক সুনামি গঠিত হয়, যার কারণে যা কয়েক মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থির হয়। শুধু 1 ঘন্টা হবে না, আরও বেশি হইতে পারে। হ্যাঁ, তো কয়েক মিনিট থেকে, সেকেন্ড হয় না, কয়েক মিনিট থেকে 1 ঘন্টা না, কয়েক ঘন্টা পর্যন্ত হইতে পারে। অর্থাৎ সুনামির একটি বৈশিষ্ট্য হচ্ছে শুধু একটা ঢেউ না, কয়েকটি ঢেউর সমন্বয়ে সুনামি গঠিত। ওকে, নেক্সট দেখেন, এই সুনামি যেখান থেকে উৎপত্তি হয় সেই উৎপত্তি থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে সুনামির সেকেন্ড বৈশিষ্ট্য কি, সেকেন্ড ফিচার হচ্ছে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই কখনো কখনো এইটি সুনামি সমগ্র সমুদ্রকে বেষ্টন করে থাকে। হ্যাঁ, ছড়িয়ে যখন পড়বে তাহলে পুরো সমুদ্রকে বেষ্টন করবে না, এটাই তো বোঝাচ্ছে। তাহলে সুনামির সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে সুনামির চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, থার্ড নাম্বার বৈশিষ্ট্য দেখেন, ভূমিকম্প যেমন পূর্বে থেকে অনুমান করা যায় না যে আগামীকাল রাত 10টায় ভূমিকম্প হবে, সুনামির ক্ষেত্রেও একই কথা মোটামুটি প্রযোজ্য। সুনামির হচ্ছে কোনো আন্দাজ করা যায় না, প্রেডিকশন নাই যে আজকে সকাল বা বিকালে সুনামি হইতে পারে। তাহলে সুনামির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অনুমান করা সম্ভব হয় না। এই যেহেতু অনুমান করা সম্ভব হয় না, এর মনে রাখবেন যার প্রেডিকশন নেই তার ক্ষয়ক্ষতিও বেশি, অনেক ক্ষতি সে সাধিত করে সুনামি। ওকে, তাহলে আমি 3টা বৈশিষ্ট্য দেখেছি। এবার নেক্সট দেখেন, সুনামির 4th নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর বেশিরভাগ সুনামি মূলত তীব্র মাত্রার ভূমিকম্পের ফলে হয়ে থাকে। তার মানে যেহেতু পৃথিবীর বেশিরভাগ সুনামি তীব্র মাত্রার ভূমিকম্পের কারণে হয়ে থাকে, তার মানে কি আমরা বলতে পারি না যে হচ্ছে সুনামি সৃষ্টির পেছনে মূল কারণ সেটা হচ্ছে ভূমিকম্প? কারণ ভূমিকম্প হচ্ছে বেশিরভাগ সুনামি যখন হয় তার মেইন কারণ হচ্ছে ভূমিকম্প। ভূমিধস থাকে খুব কম, আগ্নেয়গিরি অগ্নুৎপাতও থাকে খুব কম, তবে ভূমিকম্পটা বেশি, মানে ভূমিকম্পের বেশি অবদান আছে। তাহলে পৃথিবীর বেশিরভাগ সুনামি কেন সৃষ্টি হয়? ভূমিকম্পের ফলে। প্রশ্ন যদি আসে যে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প কিসের মাধ্যমে সৃষ্টি হয়? আগ্নেয়গিরি অগ্নুৎপাত,
কি বলে ওটাকে ভূমিধস নাকি হচ্ছে আপনার ভূমিকম্প, হ্যাঁ ইজিলি পারা যাবে। ওকে, সুনামি আমি প্রথমে বলেছি, সুনামি হচ্ছে মেইন হচ্ছে উপকূলে আঘাত করে। কোন জায়গায় আঘাত করে? উপকূলে আঘাত করে। ধরেন বাংলাদেশে যদি সুনামি হয় তাহলে সমুদ্রের তীরবর্তী যে 19টি উপকূল জেলা আছে প্রথমে আগে ওখানে আঘাত করবে, আঘাত করার পরে এদিকে আসবে, কারণ মাঝখানে আঘাত করতে পারে না। কারণ সুনামি একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উপকূলে আঘাত করে, যেহেতু উপকূলে আঘাত করে তাহলে উপকূলে 19টি জেলা আক্রমণ করবে, দেন বাংলাদেশে ভিতরে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর যখন এটা উপকূলে আঘাত করবে, উপকূলে মানুষের জন্য এটা খুব মারাত্মক হয়। যেমন উপকূলে সাতক্ষীরা আছে, বাগেরহাট আছে, পটুয়াখালী আছে, বরগুনা আছে, তারপর চট্টগ্রাম আছে, কক্সবাজার আছে। এইসব এলাকা হচ্ছে এরা খুব কষ্টে এদের জীবনযাপন করে, কারণ কখন দেখা যাচ্ছে আপনার সুনামি হবে, কখন ভূমিধস হবে, এদের জীবন অনেক রিস্কি। হ্যাঁ, তাহলে সুনামি কোথায় সবচেয়ে বেশি হয়? উপকূল অংশে বেশি হয়, দেশের মাঝখানে কখনো সুনামি হয় না। জাপানে যখন সুনামি হয়েছিল তখন যেহেতু উপকূল থেকে হয় বা সমুদ্র তীরে হয়, তাহলে সমুদ্র তীরে মানুষের জীবনকে বেশি ক্ষতির মুখে ঠেলে দেবে। কিন্তু যারা সিটিতে থাকে বা ধরেন আপনার হচ্ছে দেশের মাঝখানে থাকে বা অপর প্রান্ত থাকে, তখন অতটা ক্ষতি সাধিত করে না। ওকে, তাহলে আমরা সুনামির বৈশিষ্ট্য দেখলাম হচ্ছে সুনামি সৃষ্টির পেছনে প্রধান রহস্য হচ্ছে ভূমিকম্প। 2 নাম্বার হচ্ছে সুনামি হচ্ছে আপনার উপকূল অংশ সৃষ্টি করে, আর সুনামি হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, সুনামি সম্পর্কে আমরা আইডিয়া পাই। ওকে, সুনামি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুব কম, যদি আসে ক অথবা খ নাম্বারে আসতে পারে। হ্যাঁ, আর গ নাম্বারেও আসতে পারে, তবে সুনামি থেকে এমন কোনো কোশ্চিন এবং দেখা যায় না যে এসেছে, ডিটেলস এসেছে, কারণ এটা খুব ছোট একটা টপিক। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সুনামি সম্পর্কে ধারণা পেয়েছি। এবার দেখেন টপিকের নাম পরে বলি, আগে দেখেন এই চিত্রটা, আগে সবাই দেখেন এই চিত্রটা কি, কত সুন্দর পাহাড়, চারিদিকে সবুজ, কিন্তু মাঝখানে কি সুন্দর লাল পাহাড়। কিন্তু দেখেন এগুলো কেমন যেন ক্ষয় হয়ে যাচ্ছে না? এই তো ক্ষয় হয়ে গেছে, জীবনটাই তো ক্ষয় হয়ে গেছে। পাহাড় ক্ষয় হইলে কি হবে? এই যে দেখেন ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে ক্ষয় কেন হচ্ছে? এই যে মাটি বা ভূমি, এই যে ভূমির যে ক্ষয় হচ্ছে, এই ক্ষয়কে বলা হচ্ছে ভূমিক্ষয়। অর্থাৎ তাহলে আজকে আমাদের নেক্সট যে টপিক তার নাম হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয়টা কি, সংজ্ঞাটা পরে দেখেন। এই যে এটাকে যে আমরা ভূপৃষ্ঠে কল্পনা করি, এই ভূপৃষ্ঠের উপরে তলে যে এই যে ক্ষয় যে হচ্ছে, এই ক্ষয়কে বলা হচ্ছে ভূমিক্ষয়। তাহলে ভূপৃষ্ঠের উপরিতলে ক্ষয় সাধনকে কি বলে? ভূমিক্ষয়। জ্ঞানমূলক আসতে পারে ভূমিক্ষয়টা কি? ভূমিক্ষয় হচ্ছে ভূপৃষ্ঠের উপরিতলে ভূমিক্ষয়কে বলা হচ্ছে ভূমিক্ষয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম ভূমিক্ষয়টা কি। এবার আমরা দেখবো হচ্ছে ভূমিক্ষয়ের কারণগুলো কী কী। এখান থেকে আপনার ডিটেলস আসতে পারে। হ্যাঁ, গ নাম্বার আসতে পারে, ঘ নাম্বার আসতে পারে। ওকে, আমরা এবার ডিটেলস একটু আলোচনা করি। যেমন দেখেন, প্রথমে দেখেন হচ্ছে বায়ু প্রবাহের কারণে কীভাবে আপনার হচ্ছে ভূমিক্ষয় সৃষ্টি হয়। যেমন দেখেন, এটা একটা আমরা কল্পনা করি প্রথমে, সেটা হচ্ছে এই পাহাড়ে কোনো ভূমিক্ষয় হয়নি, তাহলে এটা অনেক একটা সুন্দর পাহাড় ছিল। সুন্দর পাহাড়ে কীভাবে ভূমিক্ষয় সৃষ্টি হলো? যখন বায়ু প্রবাহ, দেখবেন পার্বত্য অঞ্চলে বা উঁচু জায়গায় অনেক বাতাস হয়, অনেক বাতাস হওয়ার ফলে কী হয়, এই সকল হাজার হাজার বছর ধরে বাতাস হইতে দেখলে ভূমিগুলো আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে। ক্ষয় হইতে কী হয়? ভূমিক্ষয় হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে বায়ু প্রবাহের কারণে ভূমিক্ষয় হচ্ছে? ক্লিয়ার? ওকে, এবার দেখেন বৃষ্টিপাত। এই সুন্দর একটা পাহাড়ে যখন জোরে ঝড়ো বৃষ্টিপাত হবে, পরিচলন আপনার হচ্ছে বৃষ্টিপাত হবে বা ঝড় হবে। হ্যাঁ, এই ঝড় হওয়ার ফলে কী হবে? যখন খারাপভাবে বৃষ্টিতে পড়বে, তখন এটা কী হয়? গর্ত হইতে কি ভূমিক্ষয় হচ্ছে না? তাহলে কি আমরা বলতে পারি না যে বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয় হচ্ছে? ওকে, 3 নাম্বার দেখেন জলস্রোত। যখন এই পাহাড়ের পাশে কোনো হচ্ছে আপনার নদী বয়ে যাচ্ছে বা কোনো পানি আছে, এই পানি থাকার কারণে কি হচ্ছে? ধরেন আমরা কল্পনা করেন এখানে একটা নদী আছে, এটা একটা নদী। এই নদীর ফলে এটা একটা পাহাড়, এটা নদী, এটা পাহাড়। যেহেতু নদীর পাশে পাহাড় আছে, নদীর পানি যেহেতু সবসময় প্রবহমান, যেহেতু প্রবহমান, ওই জন্য কী হবে? দেখা যাচ্ছে আস্তে আস্তে হাজার হাজার বছর ধরে, শুধু 2-3 বছর না, 10,000 বছর পর দেখবেন হচ্ছে পুরো পাহাড়টা ক্ষয় হয়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারি না যে হচ্ছে জলস্রোত বা নদী প্রবাহের কারণে ভূমিক্ষয় হচ্ছে? ওকে,
এবার দেখেন হিমবাহের গতি। হিমবাহের গতি, হিম মানে হচ্ছে শীতল, বাহ মানে হচ্ছে অর্থাৎ শীতল বায়ুর প্রবাহ, অর্থাৎ এই বিষয়টা বোঝা যাচ্ছে আপনার শীত প্রধান দেশে বরফ থাকে, তাদের যখন এই ঠান্ডা বাতাস হয়, ঠান্ডা বাতাসের কারণে কি হয়, এগুলো হচ্ছে ক্ষয় হয়ে যায়, ভূমিটা ক্ষয় হয়ে যায়। তাহলে হিমবাহের গতির ফলেও আপনার হচ্ছে ভূমিক্ষয় সাধিত হয়। নেক্সট দেখেন অতিরিক্ত শস্য উৎপাদন। অনেকের প্রশ্ন হইতে ভাই এটা আবার কেমন কোশ্চেন যে অতিরিক্ত শস্য উৎপাদনের কারণে ভূমিক্ষয় হচ্ছে। বিষয়টা খুব সহজে বোঝাই। ধরেন একটা কৃষক এক বছরে অর্থাৎ 12 মাসে একটা জমিতে বছরে জাস্ট একবার ফসল ফলায়। তাহলে একবার যখন ফসল ফলাবে তখন কি হবে, তখন ভূমিটা হচ্ছে তার সঠিক ব্যবহার হবে। কিন্তু শিক্ষকটা একটু কৃপণ টাইপের হয়, যা বেশি উৎপাদন করতে চায়। উৎপাদন করতে চাইলে কি হবে আপনার, সে চিন্তা করবে যে 6 মাসে আমি অন্তত 4টা সিজন ধরবো, অর্থাৎ একবার আলু উৎপাদন করব, একবার হচ্ছে আপনার তরমুজ উৎপাদন করব, একবার ধান উৎপাদন করব, বা একদম গম বা ভুট্টা উৎপাদন করব। এই যে বেশি যে হচ্ছে আপনার যখন সে ফসল উৎপাদন করবে, উৎপাদন করার ফলে মাটির উপর একটা চাপ পড়বে, কারণ মাটি কী হবে, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। তাহলে বেশি ফসল যখন উৎপাদন করতে যাবে তখন কী হচ্ছে আপনার তখন হচ্ছে ভূমিক্ষয় সাধিত হচ্ছে। তাহলে বেশি ভূমিক্ষয়ের জন্য শুধু যে হচ্ছে আপনার বায়ু প্রবাহ বৃষ্টিপাত দেয় তাও না, অতিরিক্ত শস্য উৎপাদনও দায়ী। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে ভূমি ক্ষয়ের জন্য কারণ কী কী, বায়ু প্রবাহ, হিমবাহের গতি, বৃষ্টিপাত, তারপর হচ্ছে অধিক ফসল উৎপাদন। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নেক্সট, এই যে ভূমিক্ষয় হচ্ছে, এই ভূমিকম্পের ফলে, এই ভূমিক্ষয়ের ফলে কি কি ক্ষতি সাধিত হচ্ছে বা এর ফলাফলগুলো কি, এগুলো আমরা একটু দেখব। ওকে, দেখেন প্রথম আমরা দেখেন ভূমিক্ষয়ের ফলে প্রথম যে ফলাফল সেটা হচ্ছে আপনার নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন কীভাবে হয়, ধরেন বিষয়টা হচ্ছে ধরেন এটা আমাদের নদী, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নদী। নদীর পাশে কি আছে, এগুলো হচ্ছে মাটি, এটা হচ্ছে গাছ, ধরে না এটা একটি গাছ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নদী। নদীর পাশে হচ্ছে গাছ আছে, তারপরে হচ্ছে মাটি আছে। যখন এই ভূমিক্ষয় হবে, ভূমিক্ষয়ের ফলে কি হবে, নদীর পাড়ে মাটি কি হবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে নদীর হচ্ছে গতিপথ পরিবর্তন হবে, নদীও ভেঙে যাচ্ছে। যেমন দেখবেন শরীয়তপুরের নুরিয়াতে দেখবেন কিছুদিন পর পরে ওদের নদী ভাঙ্গন হয়। কেন নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গন যদি ভূমি যদি ক্ষয় হয়ে যায় তাহলে নদী ভাঙ্গন তো অটোমেটিক হবে। আর নদী ভাঙ্গন এমন একটা বিষয়, যদি একবার নদী ভাঙ্গন হয় এটা আজীবন চলতে থাকবে, এটা কেউ একে বাধা দিতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি না যে হচ্ছে এই ভূমিক্ষয়ের পিছনে নদী ভাঙ্গন হচ্ছে? হ্যাঁ, তাহলে হচ্ছে নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে কার ফলে, ভূমিক্ষয়ের ফলে। ওকে, তাহলে কৃষিকাজের ক্ষতি। কেন কৃষিকাজের ক্ষতি বলা হচ্ছে, যখন আপনি বেশি পরিমাণে ফসল উৎপাদন করবেন, ফসল উৎপাদন করার ফলে জমির যে উর্বরতা আছে এই উর্বরতাটা কমে যাওয়ার ফলে দেখবেন আগে এক শতক জায়গায় ফসল উৎপাদন হয়তো ধরেন আলু হয়তো 10 মণ, কেন এখন হচ্ছে 4-5 মণ। হ্যাঁ, কারণ এই যে উর্বরতা কমে গিয়েছে, তাহলে উর্বরতা কমার ফলে কি হচ্ছে আপনার হচ্ছে ভূমিক্ষয়ের ফলে কি হচ্ছে, উর্বরতা কমে যাচ্ছে। ওকে, উন্নয়ন কার্যক্রমে বাধা। ধরেন উন্নয়ন কার্যক্রম বাধা বলতে কি বোঝাচ্ছে, ধরেন আপনি শহরে এসে একটা বাড়ি করেছেন, আপনার ভিত দিচ্ছেন কেবল, মানে কলম দিচ্ছেন, তখন একটা কি হইল, ভূমি ক্ষয় হইল, পাশের মাটিটা খুলে পড়লো। খুলে যাওয়ার ফলে কি আপনার বিল্ডিংটা আপনার হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে না? তাহলে কি আমরা বলতে পারি না যে ভূমি ক্ষয়ের ফলে আপনার হচ্ছে উন্নয়ন কার্যক্রম বা বাড়ি নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে? ওকে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে। ভূমিক্ষয়ের ফলাফলগুলো হচ্ছে উন্নয়ন কার্যক্রম বাধা। মানে ধরেন এই মুহূর্তে হচ্ছে সরকার একটি প্রজেক্ট নিল যে আমরা এই জায়গায় একটা হচ্ছে বিশাল একটা বিল্ডিং তৈরি করব, 5 স্টার হোটেল হবে আন্তর্জাতিক মানে, বা এয়ারপোর্ট নির্মাণ হবে আন্তর্জাতিক মানে। কিন্তু এই আশেপাশে একটা নদী আছে বা আশেপাশে আপনার হচ্ছে বেশি বৃষ্টি হয়, বেশি অনেক ধুলা, এই ধুলার ফলে কি হচ্ছে আপনার উন্নয়ন কার্যক্রম বাধা পাচ্ছে, এয়ারপোর্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। তাহলে উন্নয়ন কার্যক্রম বাধা পাচ্ছে। আরেকটা কি, কৃষিকাজে ক্ষতি হচ্ছে। ভূমি যদি ক্ষয়
খুব সহজে বোঝেন। ভূমি যদি ক্ষয় হয় ফসল উৎপাদন কম হবে। 2 নাম্বার হচ্ছে আপনার ভূমির পরিমাণ কমে যাবে। আগে ছিল হচ্ছে আপনার 10 বিঘা, এই ভূমি ক্ষয় হইতে হইতে হয়ে এখন হচ্ছে 9 বিঘা। তাহলে হচ্ছে আপনার কী হচ্ছে, কৃষিকাজের ক্ষতি হচ্ছে, ফসল উৎপাদন কম হচ্ছে। আবার দেখেন নদী ভাঙ্গন, এটা বললাম যে এটা হচ্ছে আমাদের নদী, আশেপাশে হচ্ছে গাছপালা, বাড়িঘর। যখন হচ্ছে আপনার এই ভূমি ক্ষয় হইতে হইতে নদী ভাঙ্গন হয়, হ্যাঁ, এটা তাকে বুঝাইতেছি। তাহলে আমরা ভূমি ক্ষয় সম্পর্কে ধারণা পেয়েছি, সুনামি সম্পর্কে ধারণা পেয়েছি। এই ভূমি ক্ষয় সম্পর্কে ব্রড কোশ্চেন আসতে পারে, নাও পারে, নট শিওর। ওকে, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট যে ভূমিক্ষয় আমরা কিভাবে প্রতিরোধ করব বা ভূমিকম্প কিভাবে আমরা হচ্ছে বাধাগ্রস্ত করতে পারি। হ্যাঁ, প্রথমে দেখেন এটা বোঝার বিষয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভূমিক্ষয় কিভাবে আমরা হচ্ছে বাধা দিতে পারি। প্রথম, ভূমিকম্প বাধা দেওয়ার জন্য বা প্রতিকার করার জন্য বা প্রতিরোধ করার জন্য প্রথম যে বিষয় তার নাম হচ্ছে পাট চাষ। পাট চাষের অপর নাম হচ্ছে আড়াআড়ি চাষ। কি চাষ? আড়াআড়ি চাষ। এখন প্রশ্ন হইতে পারে যে হচ্ছে আড়াআড়ি চাষ বলতে কি বুঝি অথবা পাট চাষ বলতে কি বুঝি। ধরেন আপনার একটা জমি আছে, সেই জমিতে দেখবেন হচ্ছে ভূমিক্ষয় হচ্ছে, একটু 1 বছর পর দেখলেন আপনি 10 বিঘা এখন হয়ে গেছে হচ্ছে 9 বিঘা বা সামথিং। ভূমি যে ক্ষয় হচ্ছে, আপনার উচিত হবে আড়াআড়ি চাষ দেওয়া। কেমন চাষ দেওয়া? মানে ক্রস, এই যে ক্রস চাষ, এটাকে বলা হচ্ছে আড়াআড়ি চাষ বা পাট চাষ। অর্থাৎ এদিকে দিলেন আপনি হচ্ছে ধান, আবার ধান না, এই পাশে দিলেন হচ্ছে আপনি আলু, আর এই পাশে দিলেন হচ্ছে আপনি পটল। আলু আর হচ্ছে পটল। তাহলে দেখেন যখন ভূমিক্ষয় হইতে চাইবে, এই দিক থেকে ভূমিকম্প হইলে এটা আটকাবে, এই পাশেটা আটকাবে, আবার এদিক থেকে ভূমিকম্প হইলে সে এটা বাধা দেবে। তাহলে কি আমরা বলতে পারি না পাট চাষ বা আড়াআড়ি বা ক্রস চাষের মাধ্যমে হচ্ছে আমরা ভূমিক্ষয়টা রোধ করতে পারতেছি? ক্লিয়ার এটা বিষয়টা? ওকে, এবার দেখেন সোপান সোপান চাষ বলতে অনেকে বুঝবেন না, কিন্তু আমি যখন বলবো যে সিঁড়িকে বলা হয় সোপান। সোপান চাষ মানে বলতে হচ্ছে সিঁড়ি, বিল্ডিংয়ে যে সিঁড়ি আছে না, ওটা সিঁড়ি। এবার আসেন সিঁড়ি চাষ বলতে কি বুঝি। সিঁড়ি চাষ হচ্ছে, এখানে পাশ লেখছে, পাশ না, এটা হবে চাষ। হ্যাঁ, তাহলে সোপান চাষ বা সিঁড়ি চাষ বলতে কি বুঝি? ধরেন বিল্ডিংয়ের এটা হচ্ছে আপনার সিঁড়ি, এটা হচ্ছে আপনার সিঁড়ি। ধরেন এখানে 4টা সিঁড়ি আছে, এখানে আপনি হচ্ছে শুকনা চাষ করলেন, শুষ্ক চাষ, এবং এখানে করলেন হচ্ছে আপনি ভিজা চাষ। আবার এখানে হচ্ছে শুষ্ক চাষ, আবার এখানে করলেন হচ্ছে ভিজা চাষ। অর্থাৎ আমি একটু বুঝে দিচ্ছি, শুষ্ক চাষ বলতে কি বোঝাচ্ছে, ভেজা চাষ বলতে কি বোঝাচ্ছে। ধরেন এখানে আপনি করলেন হচ্ছে শুষ্ক চাষ, মানে এখানে হচ্ছে আপনি আলু বা পটল রোপণ করলেন, আবার এখানে আপনি ধান রোপণ করলেন, আবার এখানে আলু, আবার এখানে পটল, এবং আবার সর্বশেষ হচ্ছে ধান রোপণ করলেন। তাহলে ধান যেহেতু কারণ ভিজা জায়গায় উৎপন্ন হয়, আর আলু হচ্ছে আপনি হচ্ছে শুষ্ক জায়গায়, মানে হচ্ছে আপনার ভিজা জায়গার না, ওই ভিজা জায়গার বিপরীত, ওটা হচ্ছে আপনি কি বলে দোআঁশ মাটিতে উৎপন্ন হয়। তাহলে দেখেন এখানে শুষ্ক চাষ এবং হচ্ছে এখানে ভিজা চাষ। তো এইভাবে আমরা সিঁড়িভাবে যদি আমরা চাষ করি, তাহলে দেখবেন যে ভূমিক্ষয় জীবনেও হবে না, বরং আরও ভূমির উর্বরতা বৃদ্ধি পারবে এবং হচ্ছে আপনাদের ফসলও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম ভূমিক্ষয় কীভাবে রোধ করা যায়, সোপান চাষের মাধ্যমে, পাট চাষের মাধ্যমে। একটা দেখেন নালা পুনরুদ্ধার। নালা পুনরুদ্ধার বলতে কি বোঝাচ্ছে? ধরে নেই এটা আপনার জমি, এটা হচ্ছে আপনার জমি, এটা জমি। এই জমিতে ধরেন এটা হচ্ছে 5 একর জমি। এই 5 একর জমিতে আপনি যখন হচ্ছে জমির মাঝখানে কি দিবেন, এইভাবে নালা দিবেন। এই নালা দেওয়ার ফলে কি হবে, এটাকে বলা হচ্ছে নালা। যখন ভূমির মাঝখানে যখন নালা দিবেন, এই নালা দেওয়ার ফলে আপনার যে ভূমিক্ষয় হবে না। অর্থাৎ এই পানিগুলো কী হবে, নালা দিয়ে নিচে নেমে যাবে। আর পানি যদি না যেতে পারে, তখন হচ্ছে ভূমি আস্তে আস্তে ক্ষয় করবে। একদিনে কিন্তু ক্ষয় করবে না, আস্তে আস্তে ক্ষয় করবে। তাহলে আপনি যদি নালা দেন, তাহলে পানিগুলো সহজে নেমে যেতে পারতেছে, তাহলে আর আপনার ভূমিক্ষয় হচ্ছে না। ওকে, এবার দেখেন খণ্ড চাষ। এটা অনেকে খণ্ড চাষটা কি এটা বুঝবেন না। খণ্ড চাষ বলতে বোঝায়, দেখেন
ধরে নেই এটা আপনাদের জমি। এই জমিতে এখানে একটা গাছ, এটা গাছ ধরে নেই, এটা গাছ দিলেন, আবার এখানে হচ্ছে একটা গর্ত করলেন, আবার এখানে আরেকটা বাড়ি করলেন, এটা হচ্ছে ধরে নেই বাড়ি। হ্যাঁ, গাছ দিলেন, আবার এখানে গর্ত, হ্যাঁ এটা কিন্তু গর্ত, গাছ রোপণ করলেন বা এখানে আরেকটা গর্ত করলেন এবং আরেকটা এখানে বিল্ডিং করলেন। হ্যাঁ, এই যে দেখেন, এই খণ্ড চাষ বলতে বোঝাচ্ছে ধরেন আপনি পশু পাখি উৎপাদন, তারপর হচ্ছে ঘরে বাড়ি তৈরি এবং গাছপালা রোপণের মাধ্যমে, এবং আপনি যখন এখানে একটা গর্ত করবেন, গর্ত করার ফলে ভূমি যদি ওপর থেকে যে ক্ষয় হয়, এখানে আসে কিন্তু জমা হচ্ছে, এখানে এসে জমা হচ্ছে না। যখন এখানে এসে জমা হচ্ছে তখন কি আমরা এটাকে বলবো খণ্ড চাষ, অর্থাৎ খণ্ড চাষ পদ্ধতির মাধ্যমে আমাদের ভূমিক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে ভূমিক্ষয়ের প্রতিকারগুলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে দেখেন খণ্ড চাষ হচ্ছে পশু পাখি উৎপাদন, গাছপালা রোপণ এবং বাসস্থান নির্মাণের মাধ্যমে আপনি হচ্ছে ভূমিক্ষয় রোধ করতে পারতেছেন। কীরকম? একটা গাছপালা নির্মাণ করলেন, মাঝখানে গর্ত করলেন, আবার হচ্ছে এখানে একটা বাড়ি করলেন, পশু পাখির জন্য একটা বাড়ি করলেন। যখন ভূমিক্ষয় হবে তখন এই জায়গায় এসে আস্তে আস্তে জমা হবে, এই জায়গায় এসে জমা হবে, তখন এই জায়গাটা ভরাট হবে, তাহলে আর ভূমিক্ষয় হচ্ছে না। ওকে, এবার দেখেন নেক্সট, নালা পুনরুদ্ধার, অর্থাৎ জমির মাঝখানে যখন আপনি নালা দেবেন, এগুলো হচ্ছে নালা দেওয়ার ফলে পানিগুলো হচ্ছে তার নির্দিষ্ট জায়গায় চলে যাবে, তাহলে ভূমি আর সহজে ক্ষয় হচ্ছে না। তারপর দেখেন সোপান চাষ পদ্ধতি বা সিঁড়ি পদ্ধতি হচ্ছে, এখানে 4টা সিঁড়ি দিয়েছি। প্রথমে দিলাম শুষ্ক চাষ, তারপর ভেজা, আবার শুষ্ক, আবার ভেজা। এই যে যখন শুষ্ক চাষ এবং ভেজা চাষের ফলে আপনি দেখবেন যে একটা ভারসাম্য তৈরি হয়। এই ভারসাম্য তৈরি হওয়ার ফলে ভূমি আর ক্ষয় হওয়া মোটেও সম্ভব না। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নেক্সট, পাট চাষের অপর নাম হচ্ছে আড়াআড়ি চাষ বলতে কি বুঝি? ক্রস কানেকশন, অর্থাৎ এই যে দেখেন ক্রস কানেকশন, আপনি এক জায়গায় এক ভাগে আলু উৎপাদন করলেন, আরেক ভাগে হচ্ছে পটল উৎপাদন করলেন। যখন হচ্ছে এই জায়গায় ভূমিক্ষয় হবে তখন এই জায়গার ভূমি হচ্ছে আপনাকে বাধা দেবে, আবার এই জায়গায় যখন ভূমি ক্ষয় হবে তখন এই জায়গার ভূমি হচ্ছে আপনাকে বাধা দেবে। তাহলে খুব সহজে হচ্ছে আমরা ভূমিক্ষয়গুলো রোধ করতে পারতেছি। ওকে, ভূমিক্ষয় সম্পর্কে এতটুকু, তবে প্রতিকারটা একটু ইম্পর্টেন্ট, প্রতিকারটা দেখে নেওয়া ভালো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হচ্ছে ভূমিক্ষয়ের কারণ, ভূমিক্ষয়ের প্রতিরোধ বা ভূমিক্ষয়ের ফলাফল সম্পর্কে আমরা জেনেছি। ওকে, নেক্সট দেখেন, টপিকটা আমরা না বলি, প্রথমে দেখেন এখানে কি চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পাহাড়, এগুলো হচ্ছে বাড়ি, দেখেন এগুলো হচ্ছে বাড়ি, এগুলো হচ্ছে পাহাড়, গাছপালা। এই যে দেখেন মাটিগুলো ধসে পড়ছে, অর্থাৎ পাহাড় থেকে যখন মাটি ধসে পড়ে, ক্ষয় না কিন্তু, মাটি যখন ধসে পড়ে সেটাকে বলা হচ্ছে ভূমিধস। অর্থাৎ ভূমিধস বলতে বোঝাচ্ছে যখন বিশাল আকৃতির ভূমিরূপ যখন ধসে পড়ে যায় তখন সেটাকে বলা হয় ভূমিধস। হ্যাঁ, অপর না ইংরেজিতে বলা হয় কি ল্যান্ড স্লাইড। হ্যাঁ, এই ভূমিধসটা বেশিরভাগ হয় হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলগুলোতে, কারণ পাহাড়ি অঞ্চল আছে, পাহাড় বেশি, ওই জন্য পাহাড় থেকে বৃষ্টি হওয়ার ফলে কী হয়, আপনার ভূমিগুলো নরম হইতে হইতে ভূমিধস সৃষ্টি হয়। ওকে, এবার দেখেন ভূমিক্ষয়ের কারণগুলো কী কী, ভূমিধসের কারণগুলো কী কী। অধিক বৃষ্টি, ধরেন পাহাড়ি অঞ্চলে আপনি রাঙ্গামাটিতে ঘুরতে গিয়েছেন, একটা পাহাড়ে যখন আপনি দেখবেন যে সে অনেক উঁচু পাহাড়, হ্যাঁ অনেক উঁচু পাহাড়ে কী হবে, তখন যখন বৃষ্টি হবে, অধিক বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ের ভিতরে এইগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে কী হবে, নরম হইতে শুরু করবে, নুড়িগুলো নরম হবে, হ্যাঁ দানাগুলো নরম হবে, নরম হইতে 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 একদিনে কিন্তু হবে না, এবার নরম হইলে আরেকবার যখন বেশি বৃষ্টি হবে, উভয় কম্বিনেশনের মাধ্যমে বিশাল একটা আকৃতির হচ্ছে মাটি রূপ, এটা কী করে একবারে খসে পড়বে, কোথায় খসে পড়বে, নিচে খসে পড়বে। যদি নিচে খসে পড়ে আর নিচে যদি কোনো জনবসতি থাকে, সেই জনবসতির ওপর তাহলে কী হবে, মানুষগুলো একবারে অনায়াসে মারা যাবে। তাহলে অধিক বৃষ্টির ফলে কী হচ্ছে, ভূমিধস হচ্ছে। এবার দেখেন পার্বত্য নদীগুলোর পার্শ্বক্ষয়, ধরেন পার্বত্য নদীগুলো পার্শ্বক্ষয় বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো একটা পর্বত, এটা হচ্ছে আমাদের পর্বত, পাশে হচ্ছে আমাদের একটা নদী আছে, পাশে হচ্ছে আমাদের একটা কি আছে, নদী আছে, এটা হচ্ছে পর্বত আর একটা হচ্ছে নদী আছে। এই নদীর যখন হচ্ছে খুব স্রোত থাকবে, এই স্রোত থাকার ফলে কি হবে, স্রোত থাকার ফলে কী করবে, স্রোত যখন এই পর্বত যখন আঘাত করার ফলে আস্তে আস্তে নরম হতে নরম হইতে হঠাৎ করে একদিন দেখবেন যে হচ্ছে এই নদীর
পার্শ্বক্ষয়ের ফলে কী হচ্ছে আপনার ভূমিধস সংঘটিত হচ্ছে। অর্থাৎ সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে পর্বত এবং নদী দুটো যে একসাথে থাকে তাহলে কি হচ্ছে আপনার ভূমিধস হচ্ছে। ওকে, এবার নেক্সট দেখেন জুম চাষ। জুম চাষ হচ্ছে আদিবাসীরা এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে যে চাষ করে অর্থাৎ পাহাড়ের উপরে যে চাষ করে তাকে বলে জুম চাষ। আমি আরেকবারও বলি, জুম চাষ হচ্ছে আদিবাসীদের চাষ। জুম চাষ এক কথায় বলতে বোঝে পাহাড়ে তারা যে চাষ করে তাকে বলা হয় জুম চাষ। তারা কোথায় চাষ করে? আদিবাসীরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এই 3 জায়গায় তারা হচ্ছে জুম চাষ করে। এই জুম চাষের ফলে কী হয় ভূমিধস হয়? ধরেন যখন দেখবেন আনারস উৎপাদন হয় রাঙ্গামাটি, খাগড়াছড়ি জায়গাতে, ওই সব জেলাতে যখন আনারস উৎপাদন করতে করতে দেখবেন 10,000 বছর বা 5,000 বছর বা 200-300 বছর পর দেখবেন যে হচ্ছে ভূমিক্ষয় হইতে থাকে। ভিতরে হচ্ছে মাটিগুলো নরম হইতে থাকে। নরম হইতে হইতে হঠাৎ করে একদিন দেখবেন হচ্ছে ভূমিধস হচ্ছে, বিশাল এক মাটির দানব হচ্ছে কী করতেছে, আশ্রে পড়তেছে। তাহলে জুম চাষ একদিনে কিন্তু ভূমিধস হচ্ছে না। জুম চাষের ফলে হঠাৎ করে একদিন দেখবেন ভূমিধস হচ্ছে। বৃক্ষনিধন, ধরেন বেশি বেশি করে আপনি গাছপালা কাটতেছেন, হ্যাঁ, গাছপালা কাটতে কাটতে দেখবেন হঠাৎ না কিন্তু একদিন 200-300 বছর পর দেখবেন যে হচ্ছে কি হচ্ছে আপনার এই ভূমিগুলো নরম হচ্ছে বা ওই জায়গাটা খালি হচ্ছে। ওই জায়গাটা যখন খালি হওয়ার ফলে কী হচ্ছে, ওই যে গাছপালা যে কেটেছেন ওই জায়গাতে খালি আছে, আশেপাশের উপর থেকে নরম মাটি এই জায়গায় পড়বে, যখনই পড়বে তখন বিশাল আকৃতি দানব আকৃতি ধারণ করবে। দানব আকৃতি ধারণ করার ফলে তো তখন আমরা কেটে বলতে পারি ভূমিধস বা ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড। হ্যাঁ, এই ল্যান্ডস্লাইড খুব একটা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বলবো না, এটা মানব সৃষ্ট দুর্যোগই। কারণ জুম চাষ তো মানুষ করে, বৃক্ষনিধন তো মানুষ করে, হ্যাঁ, আবার এখানে প্রাকৃতিক দুর্যোগ আছে, অধিক বৃষ্টি, এটাতে প্রাকৃতিক, কারণ প্রাকৃতিক কারণও আছে আর মানব সৃষ্ট অর্থাৎ অপ্রাকৃতিক কারণও আছে। ক্লিয়ার? ওকে, তাহলে ভূমিধস হচ্ছে কারণগুলো কী কী? অধিক বৃষ্টিপাতের ফলে আপনার ভূমিধস হচ্ছে। তারপরে হচ্ছে আপনার পার্বত্য নদীগুলো পার্শ্বক্ষয় হচ্ছে, পার্বত্য নদীগুলো পার্শ্বক্ষয়ের ফলে কী হবে? ভূমিধস হচ্ছে। তারপর হচ্ছে জুম চাষ, বেশি বেশি জুম চাষের ফলে ভূমিধস হচ্ছে। বৃক্ষনিধন, বেশি বেশি গাছ কর্তনের মাধ্যমে আমাদের ভূমিধস হচ্ছে। তাহলে ভূমিধসের কারণগুলো আমরা জানলাম। এবার আমরা দেখব হচ্ছে এই ভূমিধসটা আছে, এই ভূমিধসের হচ্ছে ফলাফলটা কি? হ্যাঁ, এই ভূমিধসের ফলে হচ্ছে আপনার কি হচ্ছে, প্রাণ ও সম্পদ বিলীন হচ্ছে। একবার নিউজ দেখেছিলাম, কত বছর হবে, 4-5 বছর আগে, যে হচ্ছে রাঙ্গামাটিতে ভূমিধস হয়েছে। ভূমিধসের ফলে এই পাহাড়ের নিচে যে সকল মানুষ বাস করতো, যে সকল পরিবার বাস করতো, দেখা যাচ্ছে 30-40টা ফ্যামিলি, তার মানে 100 থেকে 150 মানুষ বাস করতো। করার ফলে যখন ভূমিধস হয় দেখা যাচ্ছে 30-40 জন মারা গেছে। এবং এক আর্মির অফিসার ছিল, ক্যাপ্টেন, সে তাদেরকে যখন উদ্ধার করতে যায় তখন আরেকবার ভূমিধস হয়, ফলে ভূমির নিচে সে ক্যাপ্টেনটা মারা যায়। হ্যাঁ, সবচেয়ে খারাপ বিষয়, দুঃখের বিষয় হচ্ছে ওই ক্যাপ্টেন কিছুদিন আগেই 10 থেকে 12 দিন আগে একটা বিয়ে করেছে, তার সদ্য বিবাহিত স্ত্রীকে সে রেখে দুনিয়াটা ছেড়ে গেল। এর থেকে কষ্টটা কী আছে ভাই? তা দেখেন ভূমিধস কতটা মারাত্মক, একজনের প্রাণ নাশ করে দিচ্ছে, সম্পদ বিলীন করতেছে। ওই বাড়ির উপর হচ্ছে আপনার সব কিছু চলে, জীবন জীবিকা চলে, তখন আপনার সম্পদ বিলীন হয়ে যাচ্ছে। আবার কিছু অবকাঠামো ধ্বংস হচ্ছে। অবকাঠামো ধ্বংস বলতে কী বোঝাচ্ছে? ধরেন এ পাশে পাহাড় আছে, আপনি এখানে একটা বিল্ডিং তৈরি করতেছেন বা কোনো কিছু তৈরি করতেছেন, হঠাৎ করে দেখবেন বিল্ডিং তৈরি করে মাঝখানে এক বিরাট এক ভূমিধস হইল বা পাহাড়টা খুলে পড়লো, মানে আপনার কি অবকাঠামো নির্মাণটা বাধাগ্রস্ত হচ্ছে না? তাহলে আমরা বলতে পারি না ভূমিধসের কারণে মানুষের প্রাণহানি ঘটতেছে, সম্পদ বিলীন হয়ে যাচ্ছে, অবকাঠামো হচ্ছে আপনার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে আপনার ভূমিধসের ফলাফল। এখানে আরেকটা আমরা ট্রিক্স বের করতে হবে, সেটা হচ্ছে এই ফলাফলটা দুটা বিষয়ের উপর প্রভাব ফেলতেছে। একটা হচ্ছে অবকাঠামো ধ্বংস, আর একটা হচ্ছে প্রাণ ও সম্পদ ধ্বংস। অর্থাৎ এটা আমাদের ওপর ক্ষতি করতেছে, আবার প্রকৃতির ওপরও ক্ষতি করছে। ওকে, তাহলে আর ভূমিধস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছে। এই যে ভূমিধসটা আছে, এই ভূমিধস আমরা কীভাবে আপনি কী বলে কীভাবে করণীয় কী, ভূমিধস কীভাবে মানে প্রতিরোধ করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়? হ্যাঁ, পাহাড়ি ঢালের বৃক্ষ কর্তন বন্ধ করতে হবে। যেমন দেখেন বেশি গাছ কাটার ফলে যেমন ভূমিধস হয়, ঠিক ওইভাবে গাছগুলো কাটা বন্ধ করতে হবে। অর্থাৎ গাছগুলো কাটা যাবে না, প্রয়োজন হলে আরও বেশি বেশি গাছ রোপণ করতে হবে, লাগাতে হবে। পাহাড়ি ঢালে বৃক্ষ কর্তন বন্ধ করতে হবে। যখনই বৃক্ষ কর্তন বন্ধ করবেন তখন আর
ধস হচ্ছে না, গাছগুলো কী করবে, ধস প্রতিরোধ করবে। হ্যাঁ, বৃষ্টির পানি কার্যকর নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ কোনো একটা পাহাড়ে দেখবেন যে হচ্ছে বা জমিতে যদি উঁচু জমিতে যদি হচ্ছে, শুধু পাহাড় না, উঁচু জমিতে দেখবেন আপনার প্রচুর বৃষ্টি হয়েছে, আপনার বৃষ্টির পানি এক জায়গাতে বের করে দিতে হবে, অর্থাৎ নালার মাধ্যমে বের করে দিতে হবে, কিন্তু আপনি সেই সিস্টেমটা করলেন না। না করার ফলে কি হচ্ছে, এই পানিগুলো নিচে শুষে নিয়ে ওই স্থানের মাটিগুলো শুষে নিয়ে কী করবে, আপনার ভূমিধস ঘটাবে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে নিষ্কাশন করতে হবে। হ্যাঁ, অর্থাৎ কোনো একটা ব্যবস্থা করতে হবে, সিস্টেম নিতে হবে। ভবন নির্মাণ, অর্থাৎ ভবন নির্মাণ বিষয়টা হচ্ছে এইরকম, ধরেন দেখতেছেন যে বিষয়টা ভূমিধস হইতে পারে, আপনি বিরাট এক বিল্ডিং করলেন, বিল্ডিং করার ফলে হচ্ছে আপনার ভূমিক্ষয়টা হচ্ছে না, কারণ আশেপাশের মাটিতে তখন কি 10 তলা বিল্ডিং করলেন, বিল্ডিং করার ফলে হচ্ছে মাটিটা খুবই স্ট্রং হচ্ছে, স্ট্রং হওয়ার ফলে কিন্তু আপনার আর ভূমিধসটা হচ্ছে না। হ্যাঁ, এটা অতটা যুক্তিযুক্ত না যে ভবন নির্মাণ করলেই ভূমিধস হইতে পারে। আবার ভবন নির্মাণের ফলে এটাও তো হইতে পারে যে হচ্ছে ওই জায়গার মানুষের ওপর বিপর্যস্ত নেমে আসতে পারে, তাই না? তবে সবচেয়ে বেশি কার্যকর সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর, সেটা হচ্ছে বৃষ্টির পানির নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, আর একটা হচ্ছে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। আমরা যে বৃক্ষ নিধন বন্ধ করি আর পানির যদি নিষ্কাশন ব্যবস্থা করি, তাহলে দেখবেন আমাদের ভূমিধসটা খুব সহজে আমরা বন্ধ করতে পারতেছি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে না, এসে গেছে অলরেডি, এতটা ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, এখানে একটা বাংলাদেশের সুন্দর একটা মানচিত্র দেওয়া আছে। দেখেন এই টপিকের হেডলাইনের নাম কি, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ না? দেখেন তো এখানে কি বোঝা যাচ্ছে, দেখেন এপাশে দেখেন হচ্ছে মাটিগুলো হচ্ছে চৌচির হয়ে গেছে, মাটিগুলো ফেটে ফেটে গিয়েছে। এবার দেখেন গাছগুলোর হচ্ছে পাতাগুলো পড়ে গেছে। ঠিক এ বিপদ পাশে দেখেন কি সুন্দর গাছ, পাহাড় সবুজ, এই যে ঘাস আছে, দেখেন কত সুন্দর সবুজ পাতা, ডালপালা গাছ আছে। দেখেন বিপরীত পাশে, এই পাশে একটা অবস্থা, এই পাশে এই অবস্থা। এই পাশে হচ্ছে কত সুন্দর গাছপালা সব ঠিকঠাক, এই পাশে হচ্ছে আপনার ভূমিক্ষয় হয়েছে, নদী পানি শুকিয়ে গিয়েছে। তাহলে দেখেন তো, এটাকে আমরা বলতে পারি না পরিবর্তন? কি পরিবর্তন? জলবায়ু পরিবর্তন। এবার আসেন, জলবায়ু বলতে আমরা কি বুঝি আর আবহাওয়া বলতে কি বুঝি? ক্লিয়ার? ওকে, দেখেন জলবায়ু বলতে কি বুঝি, আবহাওয়া বলতে কি বুঝি। জলবায়ু হচ্ছে আচ্ছা, আপনাদের একটু সময় দেই, আপনার 2 সেকেন্ড সময় নেন, একটু কল্পনা করেন তো জলবায়ু কি আর আবহাওয়া কি, একটু 2 সেকেন্ড। পারবেন কি? পারবেন? অনেকে পারবেন, আর অনেকে পারবেন। যারা পারবেন তাদেরকে ধন্যবাদ, যারা পারেন নাই, চেষ্টা করেছেন, তাদেরকে আরও বেশি ধন্যবাদ। ওকে, এবার দেখেন জলবায়ু পরিবর্তন বলতে আমরা কি বুঝি আর আবহাওয়া বলতে আমরা কি বুঝি। আবহাওয়া হচ্ছে একটি দিনে, যে কোনো দিন, একটি দিনের যে কোনো সময়ে আপনার হচ্ছে আবহাওয়া পরিবর্তন। ধরেন একটু আগে গরম ছিল, 12টার সময় গরম ছিল, 12টা 15তে কী হইলো, বৃষ্টি হইলো, তাহলে দেখেন আবহাওয়া পরিবর্তন হচ্ছে না। এর সেকেন্ডে পরিবর্তন হইতে পারে, একদিন তো দূরে কথা, জাস্ট সেকেন্ডে পরিবর্তন হতে পারে। অর্থাৎ একদিনের মাঝে 24 ঘন্টার মাঝে যে কোনো সময় যদি পরিবর্তন হয় পরিবেশ, তাহলে আমরা সেটাকে বলি আবহাওয়ার পরিবর্তন। আর জলবায়ু পরিবর্তন হচ্ছে 35 বছরের, কত বছর, 35 বছর প্লাস, বা 35 থেকে 40 বছরের কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তনকে বলা হচ্ছে আপনার জলবায়ুর পরিবর্তন। হ্যাঁ, জলবায়ুর পরিবর্তনের শর্ত হচ্ছে দীর্ঘমেয়াদী আর আবহাওয়া হচ্ছে স্বল্পমেয়াদী। আমি আরেকবার বোঝাচ্ছি, আবহাওয়া স্বল্পমেয়াদী এবং জলবায়ু হচ্ছে দীর্ঘমেয়াদী। এটা আবহাওয়া একদিনও হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 1 সেকেন্ড হইতে পারে, কিন্তু জলবায়ুর শর্ত হচ্ছে এটা 35 থেকে 40 বছর হবে। তবে অ্যাপ্রোপ্রিয়েট আমরা ধরে নিই সেটা হচ্ছে 35 বছরের গড় গভীরতা, আপনার হচ্ছে গড়। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বোঝাচ্ছে। তার মানে আমি এখানে বোঝাচ্ছি যে বাংলাদেশের দেখেন এই পাশে হচ্ছে এক অবস্থা, এই পাশে আরেক অবস্থা। তার মানে এটাকে আমরা বলতে পারি জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনটা কি দেখেন, যদি এটা আবহাওয়া পরিবর্তন হইতো তাহলে কিন্তু এই পাশে ঝড় হইতো বা এখানে রোদ হইতো, কিন্তু যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে, এ পাশে এক অবস্থা, এ পাশে এক অবস্থা, তাহলে অনেক বছর লাগছে না এটা করতে, এই জন্য এটাকে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে? যেমন আমরা যখন ছোটো ছিলাম, আমি যখন ক্লাস 2 বা 3তে পড়তাম, বা আরও বেশি ছোটো ছিলাম, 6-7 বছর বয়স, তখন দেখতাম যে হচ্ছে বাংলাদেশে ষড়ঋতু বিদ্যমান ছিল। হ্যাঁ, গ্রীষ্মকাল আছে, শীতকালে বোঝা যেত, বসন্তকালে বোঝা যেত, হেমন্তকালে বোঝা যেত, মানে সবটা বোঝা যেত, একবারে পাই টু পাই বোঝা যেত। কিন্তু এখন দেখেন আমরা 3টা ঋতু দেখি, একটা হচ্ছে শীতকাল, একটা বর্ষাকাল,
আরেকটা হচ্ছে আপনার গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল তো খুব ভালোভাবে টের পাওয়া যায়, শীতকালে পাওয়া যায়, কিন্তু বর্ষাকাল শীতকালেও বৃষ্টিপাত হয়, আবার গ্রীষ্মকালে তো হয়, কথাই নাই। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি, সেটা হচ্ছে এই পরিবর্তনটা কীভাবে হচ্ছে, পরিবর্তনের প্রভাবটা কী, এই যে জলবায়ু পরিবর্তন হইল, পরিবর্তনের ফলে বাংলাদেশ কী কী প্রভাব ফেলছে, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, দেখেন জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি হচ্ছে, অর্থাৎ জলবায়ু যখন পরিবর্তন হচ্ছে, আগে ষড়ঋতু ছিল, এখন ষড়ঋতু নাই। আগে দেখবেন হচ্ছে কোকিল ডাকতো, এখন আর কোকিল নাই। আগে অনেক গাছপালা ছিল, এখন নাই। এই যে পরিবর্তন, এই পরিবর্তন হলে কি কি হচ্ছে, মানে কি কি আমরা ফলাফল ভোগ করব। প্রথমে দেখেন অনাবৃষ্টি, অর্থাৎ আগে কিন্তু অনেক বৃষ্টি হইতো। হ্যাঁ, সিজনের বৃষ্টি, বর্ষাকালে তো বৃষ্টি হইতো এবং অন্য সময় বৃষ্টি হইতো, হেমন্তকালে বৃষ্টি, তখন মানুষ বৃষ্টিগুলো খুব উপভোগ করতো। হ্যাঁ, তাহলে আগে বৃষ্টি হইতো, কিন্তু এখন কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টির পরিমাণ কী হয়েছে, কমে গিয়েছে। এখন যদি একবার বছরে বৃষ্টি হয়, ঢাকার মানুষগুলো পাগলা হয়ে যায়, মনে হচ্ছে জান্নাতের হুর চলে আসছে, এইরকম হয়ে যায়। এই যে অনাবৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি কমে যায়, কারণ কি, এই জলবায়ু পরিবর্তন, ষড়ঋতুর পরিবর্তন হচ্ছে। ওকে, তারপর দেখেন অতিবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, আবার যখন বৃষ্টি হওয়া শুরু করে 4-5 দিন ধরে হওয়া শুরু করে। যেমন দেখেন এই যে সিলেটের ওখানে আমরা যে দেখতেছি, সেটা হচ্ছে বন্যা হচ্ছে। এই বন্যার পিছনে কি, বৃষ্টিপাত। আসামের ওই পাশে চেরাপুঞ্জিতে কী হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে কী হচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে। তারপর যখন যখন বৃষ্টি হয় না, তো হয় না, আবার যখন হয় 14 গোষ্ঠী মিলে হয়। এটা দেখেন কীভাবে বৃষ্টিপাত হওয়া শুরু করছে। অতিবৃষ্টির ফলে কী হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে দেখেন জলবায়ু পরিবর্তনের ফলে কি আমাদের উত্তর পূর্ব অঞ্চল, সিলেটের অঞ্চলে দেখি প্লাবিত হচ্ছে না, বন্যা হচ্ছে না, তাহলে আমাকে বলতে পারি না এটা হচ্ছে একটি জলবায়ু পরিবর্তন। ওকে, এবার দেখেন বন্যা তো হইলো, বন্যা তো হবেই। হ্যাঁ, কেন বন্যা হবে, আগের নদীগুলো ভরাট করা হচ্ছে, বেশি বেশি ব্রিজ নির্মাণ করা হচ্ছে, ব্রিজ নির্মাণের ফলে হচ্ছে আপনার কি হচ্ছে, নদী শাসন করা হচ্ছে, নদীর উপর মাতব্বরি করা হচ্ছে, যার কারণে কী হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন ওই পানিগুলো নদীতে যাইতে পারে না, তখন কী হয়, ঘরের ভিতরে ঢুকে যায়, তখনই বন্যা সৃষ্টি হয়। বন্যা যে সৃষ্টি, সিলেটের যে বন্যা, এটি একটা জলবায়ুর একটি পরিবর্তনের ফলাফল। মরুময়তা, এই জলবায়ু পরিবর্তনের ফলে দেখবেন অনেক অনেক গরম পড়ে। হ্যাঁ, ঢাকাতে দেখেন প্রচুর গরম, এইবার রমজানে দেখা যাচ্ছে 40, 41, 42 ডিগ্রি পর্যন্ত হয়েছে। বগুড়াতে, রাজশাহীতে সবচেয়ে বেশি গরম পড়ে। ওখানে তো রাজশাহীতে এত গরম, আপনি মনে করেন যে চামড়া মনে হচ্ছে পুড়ে যাবে, এইরকম মনে হবে। তাহলে দেখেন এই যে এত গরম পড়তেছে, আর গরম পড়ার ফলে এই উত্তর অঞ্চল, ধরুন ঠাকুরগাঁও, তারপর হচ্ছে আপনার পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, এইসব এলাকায় প্রচুর গরমের ফলে কি হচ্ছে, আপনার মাটির উর্বরতা কমে যাচ্ছে। মাটির উর্বরতা কমে যাওয়ার, কেন কমে যাচ্ছে, কারণ এখানে বৃষ্টিপাত হয় না, আর বৃষ্টিপাত হয় না, তখন কী হচ্ছে, মাটিগুলো চৌচির হয়ে যাচ্ছে, অর্থাৎ মরুভূমির সৃষ্টি হচ্ছে, কোনো ফসল উৎপাদন করা যাচ্ছে না। তাহলে যেহেতু ফসল উৎপাদন করা যাচ্ছে না, তাহলে আমরা কি এটা বলতে পারি না এটা একটি জলবায়ুর পরিবর্তনের প্রভাব। আগে অনেক ফসল উৎপাদন হয়েছে, কিন্তু এখন আর আগের মতো ফসল উৎপাদন হচ্ছে না। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, আগে দেখবেন একটা লিমিটেশন ছিল, আজকে এত ডিগ্রি পর্যন্ত গরম পড়তে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আছে প্রচুর বৃষ্টি, অনেকে ডিহাইড্রেশনে হাসপাতালে ভর্তি, শিশুরা ডায়রিয়াতে আক্রান্ত, কারণ অধিক উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। এখন কিন্তু প্রচুর গরম। হ্যাঁ, আমি যখন কথা বলতেছি এখন আমি ঘামতেছি, যদি এসি চলতেছে, তাও দেখেন কি অবস্থা, গরম কি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, মানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন মনোক্সাইড বেড়ে যাচ্ছে, উপকূলীয় অংশ প্লাবিত হচ্ছে। উপকূলীয় অংশ প্লাবিত হচ্ছে কেন, এই যে যখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাহলে সুনামি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, সাইক্লোন হচ্ছে। হ্যাঁ, নার্গিস, সিডোর, অশনি, এগুলো হইতে হইতে উপকূলীয় যে অংশ আছে, উপকূলীয় অংশগুলো প্লাবিত হচ্ছে। বিজ্ঞানীরা বলতেছে, পরিবেশ বিজ্ঞানীরা বলতেছে হচ্ছে বাংলাদেশ উপকূল 2050 সালের ভিতর ডুবে যাবে, 2050 সালের ভিতর 70% ডুবে যাবে। হ্যাঁ, যেমন দেখেন এই জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ার রাজধানী ছিল হচ্ছে জাকার্তা ছিল হচ্ছে জাভা দ্বীপে, কিন্তু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইনি কী করছে, ইন্দোনেশিয়ার রাজধানীটা নুসান্তারাতে নিয়ে এসছে। এই নুসান্তারা কোথায় অবস্থিত, নুসান্তারা হচ্ছে আপনার বর্ণীয় দ্বীপে অবস্থিত। হ্যাঁ, দেখেন জাভা দ্বীপ থেকে বর্ণীয় দ্বীপে স্থান করছে তার রাজধানী। জাস্ট কেন, জাভা দ্বীপ হচ্ছে এই কিছুদিনের মধ্যে ডুবে যাবে। তার মানে কি, আমরা আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে উপকূলীয় অঞ্চল 19টি আছে, পটুয়াখালী, বাগেরহাট, এদের হচ্ছে ভালো একটা জায়গায় মানে নিয়ে আসা, যেন তাদের হচ্ছে আক্রান্ত না হয়। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের শিকার না হয়, কারণ উপকূলীয় অংশ প্লাবিত হবে, অনেকের জীবন হানি ঘটবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে আর কি হচ্ছে, নদীর প্রবাহ হ্রাস পাচ্ছে। আগে দেখবেন নদীতে অনেক স্রোত ছিল, কর্ণফুলী নদী তো অনেক স্রোত ছিল, বুড়িগঙ্গার মানেই তো জানতো অনেক স্রোত। হ্যাঁ, তারপর হচ্ছে পদ্মা নদীতে কথাই নাই। এখন দেখেন যমুনা নদীতে আরও মোটামুটি ডেঞ্জারাস ছিল। এখন দেখেন নদীগুলো কি হচ্ছে, সব শুকায় গেছে। বুড়িগঙ্গা নদীকে কেউ দামই দেয় না। পদ্মা নদীতেও চর সৃষ্টি হয়েছে। যমুনা নদী আমার বাসা হচ্ছে বগুড়াতে যমুনা নদী আছে। এই যমুনা নদীতে হচ্ছে পুরোটাই চর পড়ে গেছে, অনেক বড় চর, না হলেও 80 থেকে 90 কিলোমিটার দীর্ঘ চর পড়ে গেছে। এই যে এত চর পড়ে গেছে, এর কারণ কি? নদীর প্রবাহ হ্রাস পাচ্ছে। তার মানে নদীর পানি ঠিকমতো যাইতে পারতেছে না। তারপর দেখেন ঝড়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড় হচ্ছে। হঠাৎ করে ঝড় হইলো, পরিবেশ অনেক সুন্দর, হঠাৎ করে দেখুন ঝড় হইলো। কারণ কি? জলবায়ু পরিবর্তন ঘটছে, মানে জলবায়ু পরিবেশের সাথে খাপ খাইতে পারতেছে না। এই ভালো, এই মন্দ, এই সুন্দর পরিবেশ, এই ঝড়, এই বৃষ্টি, এই টর্নেডো, এই ঘূর্ণিঝড়, হ্যাঁ, ঝড় শুরু হয়। তাহলে আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কি কি সমস্যা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের ঝড় হচ্ছে, নদী প্রবাহ হ্রাস হচ্ছে, উপকূল অংশ প্লাবিত হবে, তারপরে মরুভূমির মতো হবে, তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে এবং বন্যাও হতে পারে। ওকে, এবার একটা আপনাদের সৃজনশীল দেওয়া থাকবে। দেখেন সৃজনশীল প্রশ্ন 1, এখানে বলা আছে যে হচ্ছে সাদিয়া খবর দেখলো যে হঠাৎ বৃষ্টির ফলে পাহাড়ের মাটির নিচে পড়েছে এবং জনজীবন ক্ষতির মুখে পড়েছে। ওকে, অপশন নাম্বার 1 হচ্ছে সুনামি কি। খ নম্বরে বলা হচ্ছে ভূমিধস কেন হয়, মানে ভূমিধসের কারণ। উক্ত চিত্র পরিবর্তন প্রভাব আলোচনা করা। তার মানে উক্ত চিত্র পরিবর্তন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার জলবায়ুর পরিবর্তন। হ্যাঁ, ঘ নম্বরে বলা হয়েছে উক্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা করো। তার মানে উক্ত ঘটনা বলতে বোঝাচ্ছে যে সাদিয়া খবর দেখলো যে হঠাৎ বৃষ্টির ফলে পাহাড়ের মাটির নিচে পড়েছে, তার মানে ভূমিধস সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ ভূমিধসের কারণ ও ফলাফল আলোচনা করতে বলছে এখানে। ওকে, আমি তাহলে প্রথম থেকে আরেকবার হচ্ছে পড়াগুলো রিভাইজ দিচ্ছি। এই তো দেখেন কি সুন্দর ছবি, মনে হচ্ছে বলিউডের একটা মুভি হচ্ছে। হ্যাঁ, সুনামি তৈরি হচ্ছে। সুনামি হচ্ছে অর্থ বন্দর ঢেউ, ইংরেজি হচ্ছে সুনামি। সুনামিকে বলা হচ্ছে ওয়েভ ট্রেন, উচ্চতা 30 মিটার পর্যন্ত হইতে পারে, গতিবেগ 100 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। সুনামির কারণ ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত। ওকে, সুনামির বৈশিষ্ট্য হচ্ছে সুনামি অনেকগুলো ঢেউ এর মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, তারপর হচ্ছে সুনামি হচ্ছে আপনার আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। সুনামি হচ্ছে অনুমান করা সম্ভব নয়, মানে প্রেডিক্টেবল নয়। তারপর হচ্ছে সুনামি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প, আর সুনামি সাধারণত উপকূল অংশে আঘাত হানে। ভূমিক্ষয়, এই ভূমিক্ষয় হচ্ছে দেখেন, এই যে ভূমিক্ষয় হচ্ছে ভূপৃষ্ঠের উপরিতলে ক্ষয় সাধারণত বলা হয় ভূমিক্ষয়, অর্থাৎ ভূমিটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, ডিকেশন হচ্ছে। ভূমিক্ষয়ের কারণ কি কি? বায়ু প্রবাহ, বেশি বায়ু প্রবাহের কারণে, তারপর হচ্ছে বৃষ্টিপাতের কারণে, জলস্রোতের কারণে, হিমবাহের গতির কারণে, অতিরিক্ত শস্য উৎপাদনের কারণে। তারপর দেখেন ফলাফল কি? ভূমিক্ষয়ের ফলে নদী ভাঙ্গন হচ্ছে, কৃষিকাজের ক্ষতি হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম বাধা পাচ্ছে। এই ভূমিক্ষয় কীভাবে প্রতিরোধ করা সম্ভব? প্রথমত আড়াআড়ি চাষ বা পাট চাষ, অর্থাৎ ক্রস কানেকশনের মাধ্যমে হচ্ছে আমরা আড়াআড়ি চাষের মাধ্যমে হচ্ছে ভূমিক্ষয় রোধ করতে পারি। সোপান চাষ বা সিঁড়ির মাধ্যমে হচ্ছে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। নালা পুনরুদ্ধার, অর্থাৎ নালা তৈরি করার মাধ্যমে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। আর একটা সর্বশেষ হচ্ছে খণ্ড চাষের মাধ্যমে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। এই দেখেন ভূমিধস, হঠাৎ করে পাহাড়ের মাটিগুলো ধসে পড়তেছে, এটা হলো ভূমিধস। ভূমিধসের কারণ হচ্ছে অধিক বৃষ্টি, বৃক্ষনিধন, জুম চাষ, পার্বত্য নদীগুলো পার্শ্ব ক্ষয়। ভূমিধসের কারণ হচ্ছে অধিক বৃষ্টি, এটা তো বলেছি। ভূমিকম্পের ফলাফল হচ্ছে প্রাণ সম্পদ বিলীন হয়, অবকাঠামো ধ্বংস হয়, ধরো মানুষের বাড়ি এগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ভূমিধসে কীভাবে করণে হইতে পারে? পাহাড়ি ঢালের বৃক্ষনিধন কর্তন বন্ধ করতে হবে, অর্থাৎ বৃক্ষ কর্তন না করে আর বেশি রোপণ করতে হবে। বৃষ্টির পানি কার্যকর নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, অর্থাৎ নালা সিস্টেম বা ড্রেন সিস্টেম রাখতে হবে। জলবায়ু পরিবর্তন দেখেন কত সুন্দর পরিবেশ, এটা তার নেগেটিভ। এটা
এটা নেগেটিভ। এক পাশে সুন্দর আর এক পাশে কেমন লাগতেছে। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে কী কী প্রভাব হচ্ছে? অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, তারপর হচ্ছে আপনার উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, কমে যাচ্ছে, তারপর হচ্ছে মরুময়তা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, উপকূল অংশ প্লাবিত হচ্ছে, ঝড় হচ্ছে এবং নদীর প্রবাহ হ্রাস হচ্ছে। এটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের হ্রাস। তাহলে আমরা আজকের লেকচারে কী কী শিখেছি? আজকের লেকচারে আমরা শিখেছি জলবায়ুর প্রভাব সম্পর্কে জেনেছি, ভূমিক্ষয় সম্পর্কে জেনেছি, ভূমিধস সম্পর্কে জেনেছি, আরও জেনেছি আমরা সুনামি সম্পর্কে। আশা করি ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই এই ভূমিধস, ভূমিক্ষয়, সুনামি এবং জলবায়ু প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। আপনারা যদি এই লেকচারটা 2 থেকে 3 বার দেখেন, আপনাদের কিন্তু এটা অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে, বই পড়ার দরকার না। আমি এগুলো এমনভাবে সাজিয়েছি এবং আমি চেষ্টা করি চিত্রের মাধ্যমে, প্রত্যেক ক্লাসেও এটা বলি, চিত্রের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করার যেন আপনাদের বুঝতে খুব সহজ হয়। আশা করি আপনারা লেকচারটা উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।